সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, ডন বস্কো স্কুল ইন্টারন্যাশনালের সম্মানিত প্রিন্সিপাল শামসুন নাহার লস্কর। ম্যাডামকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে গণমানুষের কণ্ঠস্বর দৈনিক আলের সমাজকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, সাথে আপনাকেও। জি, ধন্যবাদ। তো আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে, সামাজিক বিভিন্ন জায়গায় আমরা আপনাকে বিচরণ করতে দেখি এবং এর মাঝেও আমরা আসলে জেনে খুব অবাক হয়েছি যে আপনি শিক্ষার সঙ্গে আসলে ব্যাপকভাবে জড়িত এবং বাংলাদেশের খুব সম্মানজনক বা খ্যাতিমান একটি প্রতিষ্ঠান ডন বস্কো ইন্টারন্যাশনাল স্কুল, সেটির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আপনি কেন এই পেশার সঙ্গে বা কি আগ্রহের মাধ্যমে এখানে সম্পৃক্ত হয়েছিলেন এবং কবে হয়েছিলেন? অ্যাকচুয়ালি আমি দেশে এসেছি 15 বছর পর। আমি 15 ইয়ার্স আমি দেশের বাইরে ছিলাম। সো আমার বড় ছেলে, হি ওয়াজ বর্ন ইন ইউএসএ। তো আই ওয়াজ থিঙ্কিং দ্যাট আমি তাকে বাংলাদেশি কালচারে তাকে বড় করব, তাকে বাংলাদেশে নিয়ে আসি, ডন বস্কো স্কুলে ভর্তি করি এবং ওখান থেকে আমার ছেলে ও লেভেল এ লেভেল করে আমেরিকায় চলে গিয়ে ও এখন ইউনিভার্সিটি কমপ্লিট করেছে, ও বিজনেস করছে। মেজর ছেলে ও নর্থ সাউথ থেকে এবার ফাইনাল বের হয়ে ও দিতে যাবে, আপনার মাস্টার্স করতে ফুল স্কলারশিপ নিয়ে বাইরে যাবে। ছোট ছেলে গ্রেড 5-এ আছে। তো এই ডন বস্কো স্কুলের যে অনেক সুনাম বা প্রশংসা শোনা যায়, তো এখানে আসলে কি কি বিশেষত্ব রয়েছে ছাত্রদের জন্য বা এই প্রতিষ্ঠানের কি গুণাবলী বিশেষ রয়েছে যেটির কারণে আমরা আলোচনা বা প্রশংসা শুনি? ডন বস্কো স্কুল বাংলাদেশের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল, 1972 থেকে স্টার্টেড। সো ফ্রম দ্যাট টাইম টু টিল নাও আমাদের একটা গুড রেপুটেশন আছে। সেটা হলো আমরা স্কুল থেকে স্টুডেন্টদেরকে আমরা মাদারলি কেয়ার করি এবং বাচ্চাদের কাউন্সিলিং করি। ছেলে মেয়েদেরকে ফুল প্যাকেজ যেটা দেওয়ার দরকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেটা পুরোটাই আমরা দেওয়ার চেষ্টা করি। তো এখানে এই প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য কি ধরনের মানে খরচ করতে হয় স্টুডেন্টদের, বা কি ধরনের সামর্থ্য থাকলে পরে এখানে পড়ার সুযোগ পায়? ওয়েল, এখানে যে সবাই টাকা দিয়ে পড়ায় তা না। এখানে আমার অনেক স্টুডেন্ট আছে যাদের আমরা স্পন্সর করি। বাইরে থেকে কোনো স্পন্সর আমাদের নাই, আমি নিজে স্পন্সর করি। আমি তাদের আম, চেষ্টা করি সাধারণ ফ্যামিলির ছেলে মেয়েদেরকে, যদি এক সাধারণ ফ্যামিলির একটা বাচ্চায় মানুষ করতে পারি, সে তার পুরো ফ্যামিলিকে ডেভেলপ করতে পারবে। তো আমেরিকাতে তো আপনি অনেক বছর ছিলেন এবং সেখানে অনেক উন্নততর জীবনযাপন, যোগাযোগ, সেই যে সামাজিক যে ডেভেলপমেন্ট, তো সেই জায়গাটি ছেড়ে আপনি এখানে আসলেন, বাংলাদেশে এসে আপনি সময় দিচ্ছেন। তো আপনি এটা কিভাবে এনজয় করেন? অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি ভেরি হার্ড কোয়েশ্চেন আমার জন্য, আমি মনে করি। কারণ আমি দেশের বাইরে ছিলাম 15 বছর। আমি চিন্তা করলাম, আমি আমি বাঙালি, আমি হাটাজারি জোবরা গ্রামের মেয়ে, যেখান থেকে ডক্টর ইউনূস শুরু করেছেন, সেটা আমারই বাড়ি। তো আমি চিন্তা করলাম, আহ, পৃথিবীর সবাই তো শুধু নিতে আসে, 99% পিপলস তারা নিতে আসে, 1% হয়তো দে ওয়ান্টস টু গিভ ফর নেশন। তো আমি চিন্তা করলাম তাদের মধ্যে যদি আমি একজন হই, মন্দ কি। ধন্যবাদ। তো আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল ছাত্ররা বা যারা পড়াশোনা করে, তারা তাদের জীবনকে কিভাবে গড়ে তোলে, বা সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, বিভিন্নভাবে, মানে কি ধরনের ফ্যাসিলিটিস আপনারা তাদেরকে দেন এবং কি ধরনের টেক কেয়ার করে কিভাবে তাদেরকে আপনারা তৈরি করেন? ফার্স্ট অফ অল, আমাদের ভালো কাউন্সিলিং করানো হয়। আমাদের বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস আছে, আদার অ্যাক্টিভিটিস আছে, যেমন ডান্স আছে, মিউজিক আছে, ইয়ে কি বলে এটাকে, খেলাধুলা? না না, শুধু খেলাধুলা না, তার সাথে তারা মডেলিং করে, তারা অনেক কিছু শিখে। শুধু পড়াশোনা দিয়েই আমরা স্কুল চালাই না, আমাদের বাচ্চাদের ফুল প্যাকেজ যেন তারা অল ওভার দ্য ওয়ার্ল্ডে
তারা চলতে পারে এবং চলার জন্য যা দরকার সেটাই আমরা দেওয়ার চেষ্টা করি। তো বাংলাদেশে যে ইংলিশ স্কুলগুলো রয়েছে, এ লেভেল বা ও লেভেল পাশ করে তারা যেভাবে তৈরি হয়, তারা আসলে আমাদের দেশের জন্য কতটুকু জনশক্তি হিসেবে তৈরি হতে পারে আপনার দৃষ্টিভঙ্গিতে? ইটস রিয়েলি ভেরি স্যাড নিউজ। এটা আমার জন্য আই ফিল ভেরি স্যাড বিকজ আমরা তাদেরকে ধরে রাখতে পারি না, তাদেরকে আমরা ভালো জায়গা দিতে পারি না। তারা পড়াশোনা করে মোস্ট অফ দ্যাম তারা দেশ লিভ করে এবং বাইরের বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওখানেই ওরা সেটেল হয়ে যায়। খুব কম সংখ্যক ছেলে মেয়ে দেশে ব্যাক করে। তো বাংলাদেশে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, এটি কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন, বা আমাদের দেশের প্রেক্ষাপটে উন্নয়নের জন্য কি ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার বলে আপনি মনে করেন? আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব একটা ভালো না, ভেরি পুয়ার শিক্ষা ব্যবস্থা। আমার মনে হয় আমাদের দেশের সরকার যারা আছেন তাদের এটার উপরে ফোকাস করা উচিত। কারণ আমাদের উন্নত বিশ্বের সঙ্গে আমাদের স্টুডেন্টদেরকে তাদেরকে তাল মিলে চলতে হয়। তাদের ভালো ইংলিশ শিখতে হবে, তাদের আপনার সায়েন্সের দিকে নজর রাখতে হবে, আপনার টেলিকমিউনিকেশনের দিকে রাখতে হবে, আপনার কম্পিউটারের দিকে রাখতে হবে। ইংলিশ মিডিয়াম থেকে একটা বাচ্চা যত তাড়াতাড়ি অল ওভার দ্য ওয়ার্ল্ডের যা কিছু আছে, যে নলেজগুলো তারা গ্যাদার করে, আমাদের বাংলা মিডিয়ামের বাচ্চারা সেটা গ্যাদার করতে পারে না। তো বাংলাদেশের যে সংস্কৃতি বা সামাজিক অবস্থা, এগুলোর বিষয়ে আপনার মূল্যায়ন কি? যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন, যেটি চলচ্চিত্র বা টেলিভিশন, মঞ্চনাটক, বিভিন্ন অঙ্গনে যে সংস্কৃতিগুলো রয়েছে, তাদের বা সেই জায়গাগুলো সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় একটা জিনিস হলো তার দেশের এই সংস্কৃতি। এইটা দিয়েই আপনি সারা পৃথিবীকে দেখাতে পারবেন আমার দেশটাকে। তো এই দিক থেকে আমার মনে হয় আরো ডেভেলপ হওয়া উচিত। তো আপনি যেটি বললেন যে আমাদের ইংলিশ মাধ্যমে যারা পড়াশোনা করে তারা যত দ্রুত সবকিছু আয়ত্তে আনে এবং তারা আসলে শেষ পর্যন্ত বিদেশে পড়াশোনা করে বা বিদেশে চলে যায়, তো সেক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য বা সারা দেশে এটির অনেক ব্যাপ্তি করার জন্য সরকারিভাবে বা অন্য কোনোভাবে কোনো পৃষ্ঠপোষকতা প্রয়োজন কিনা, বা সেরকম সুযোগ আছে কিনা, বা সরকার এটাকে কিভাবে সহযোগিতা করতে পারেন? অবশ্যই সরকার পারে। প্রতিটা স্কুলে যদি ইংলিশের উপরে এবং তাদেরকে ইংলিশ আমাদের যে বুকগুলো বাংলাদেশের, সেই বইতে আরো অনেক কিছু অ্যাড করা দরকার। তো আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান, তার যে সুনাম, তো এবং সেখানে যে গুণগত যে ব্যাপার এবং যেভাবে আমাদের মানে স্টুডেন্টরা তৈরি হচ্ছে, তো এই প্রতিষ্ঠানকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য বা 64 জেলায় বা আরো উপজেলাগুলোতে এটি ছড়িয়ে দেওয়ার জন্য আসলে কি করণীয়? সরকারি পৃষ্ঠপোষকতা বা কি সহযোগিতা পেলে এটি আপনার পক্ষে সম্ভব হবে? Well, very nice question and I'm so happy to hear it. গভর্নমেন্ট যদি আমাকে একটু জায়গা দিয়ে হেল্প করে, বাকিটা আমি নিজে করে নেব। এবং আমি চাই সাধারণ ফ্যামিলির ছেলে মেয়েদেরকে তুলে এনে তাদেরকে নিজ পায়ে দাঁড়ানোর জন্য এবং একজন থেকে যেন পুরো ফ্যামিলি সে নিয়ে আসতে পারে, সেরকম করার জন্য ইনশাল্লাহ। তো আপনি মানে শিক্ষয়িত্রী হিসেবে, প্রিন্সিপাল হিসেবে অনেক সময় দিচ্ছেন, অনেক দায়িত্ব পালন করছেন। আমরা জানি যে এর বাইরেও আপনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বা মানবাধিকারের সঙ্গে জড়িত। তো সেখানে আপনি কি ধরনের সময় দিচ্ছেন বা কোন সংগঠনের সঙ্গে কি দায়িত্ব পালন করছেন? আমি সকাল থেকে বিকেল 3টা 4টা পর্যন্ত আমি আমার প্রতিষ্ঠানে থাকি। তারপরে আমি অনেক কিছুর সঙ্গে জড়িত, যেমন ওল্ড হোম, তারপরে হলো আপনার মাদ্রাসা যেখানে এতিমদের রাখা হয়, তারপরে যেখানে আপনার চিকিৎসার জন্য নানা অবস্থান মানুষের, একবারে নিম্ন ফ্যামিলির মধ্যে যারা আছে তাদেরকে নানাভাবে হেল্প করা। আর হিউম্যান রাইটস থেকে এবার আমি ফেলোশিপ পেয়েছি, তারা আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমি ভাইস চেয়ারম্যান হিসেবে ওনারা আমাকে পদ দিয়েছেন। সম্ভবত মহানগর উত্তরের প্রেসিডেন্ট হিসেবে ওনারা আমাকে দেখতে চান। আর আমিও চাই আমি যেন মানবিকভাবে আরো ভালো মানুষ হতে পারি এবং আমি দেশের জন্য
দেশের জন্য, সাধারণ মানুষের জন্য আমি কিছু করতে পারি। তো আপনি তো আসলে আমরা যেটি দেখছি যে আপনি বিভিন্ন অনুষ্ঠানে যান এবং আপনার যে দৃষ্টিভঙ্গি বা মিডিয়া আপনাকে যেভাবে দেখে, তো সেখানে বাংলাদেশের চলচ্চিত্র, নাটক বা সাংস্কৃতিক অঙ্গন থেকে আপনাকে কোনো অফার করেছিল কিনা, বা এই জায়গাতে আপনার কোনো অংশগ্রহণ করা বা অবদান রাখার কোনো মানে সুযোগ আছে কিনা? হ্যাঁ, আমি আসলে আমার জন্ম ঢাকায়, ফার্মগেট এলাকায় বড় হয়েছি। তো এই আমাদের এই যে এখানে যেমন কচিকাঁচা, তারপরে হলো আমাদের কি যেন এটার নাম, শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমি। এক সময় আমার অনেক বিচরণ ছিল। আজও আমাকে কেউ ইনভাইট করলে আমি বাসায় বসে থাকতে পারি না, আমি চলে আসি। এক সময় আমি ছিলাম, আমি গান করতাম, ডান্স করিনি, আমি ভালো গান করতে পারতাম। আমার মনে প্রাণে আমি এই কালচারাল প্রোগ্রামটাকে আমি মনে হয় খুব বেশি ধারণ করি। এর জন্যই আপনারা আমাকে অনেক জায়গায় দেখতে পান। তো বর্তমান সময়ে যেটি হয়েছে যে ডিজিটালের যেমন সুবিধা আমরা পাচ্ছি, তেমনি আজকালকার শিক্ষক মানে স্টুডেন্টরা, বিশেষ করে যারা ছাত্র, তারা সব মাধ্যমেরই যারা মোবাইল নিয়ে বেশি সময় কাটায় এবং আইটি দিকে বা ফেসবুক দিয়ে এদিকে বেশি তারা সময় বিভিন্ন গেম খেলে। তো এইখানে যে কারণে তাদের শিক্ষার ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। তো এই জায়গা থেকে বাচ্চাদেরকে ফিরিয়ে আনার জন্য বা শিক্ষার সঠিক জায়গায় রাখার জন্য আসলে কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, খুব সুন্দর। নাম্বার ওয়ান, তাদেরকে আদার অ্যাক্টিভিটিস মুখী করতে হবে, খেলাধুলা করতে হবে। আমাদের ঢাকা শহরে বলেন, আমরা তো সবাই একটা গণ্ডির মধ্যে থাকি। ছোটবেলায় আপনি, আমি, আমরা যারা, আমরা বড় বড় মাঠ পেয়েছি, খেলা করেছি, কত রকমের প্রোগ্রাম আমাদের লাইব্রেরি ছিল, আমরা বিকেলবেলা লাইব্রেরিতে পড়তে যেতাম। এখন তো এগুলো নাই। বাচ্চারা ঘরে বসে কি করবে? ওদেরও তো করার কিছু নাই। এই জন্য আমার মনে হয় আমাদের একটা খেলার ব্যবস্থা করা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। তো আমাদের দর্শকদের জন্য এবং বাংলাদেশে যারা স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ বা কথা? আমি বলবো, শুধু পড়ালেখা করলেই হয় না, মানুষের মতো মানুষ হতে হবে এবং দেশের জন্য, দশের জন্য কিছু করতে হবে। জি, আমাদের এই স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।